আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে যেহেতু এখন ফিডিং সিজনটা আসলে শুরু হয়ে গেছে, আপনারা খাবার খাওয়াচ্ছেন, বিভিন্ন কোম্পানির যে কমার্শিয়াল যে ফিডগুলো আছে সেই ফিডগুলো আপনারা খাওয়াচ্ছেন। তো এই কমার্শিয়াল ফিডগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অতিরিক্ত যে দাম বা মাত্রাধিক্য যে দাম, এটার ফলে হচ্ছে খামারিরা হলো আপনার সঠিক মতো কি বলবো পেরে উঠছেন না দামের সাথে। তারপরে উৎপাদনকৃত যে মাছের যে দামের পার্থক্য, সেই ক্ষেত্রে হচ্ছে একেবারে পেরে উঠছেন না। এবং কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে এরকম কথা বলা হচ্ছে যে প্রত্যাশিত প্রোটিনের মানটা নাই, সেই খাবারে প্রোটিনের মানটা ঠিক না থাকার জন্য খামারিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমি সবসময় আপনাদের বলে এসেছি যে আপনারা যেটা করবেন সেটা হলো খাবারটা হচ্ছে নিজ হাতে বানাবেন। বিভিন্ন ইনগ্রেডিয়েন্টগুলো হচ্ছে মিক্স করে তারপরে হচ্ছে সেটাতে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিভিন্ন যে জিনিসগুলো মিক্স করতে বলেছি সেগুলো মিক্স করলে হচ্ছে আপনার অনেকটাই সহনশীল হবে আপনার মাছ চাষ। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য যে বিভিন্ন ধরনের যে খাদ্য উপকরণগুলো আছে তাতে প্রোটিনের মানটা কত, এটা আপনাদের বলে দেওয়ার জন্য। কারণ প্রোটিনের মানটা জানলে কিন্তু আপনি মোটামুটি কী করতে পারবেন, এই খাবারটা তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করব এই ভিডিওগুলো হচ্ছে পরপর 3টা দেওয়ার জন্য। আজকের ভিডিওতে হচ্ছে আমি বিভিন্ন উপকরণের প্রোটিনের যে মান সেটা নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওগুলোতে আসলে কী করে বানাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন। কারণটা হলো যে মাছ চাষ শিল্পে আমাদের টিকে থাকতে হলে অবশ্যই বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো চলুন শুরু করি। আজ 2টা সাধারণত উপকরণ দিয়ে আমরা হচ্ছে খাবার তৈরি করি। মাছ বা চিংড়ি যে আমরা খাবারগুলো তৈরি করছি, 2টা উপকরণ, একটা উদ্ভিদজাত উপাদান আর একটা হচ্ছে প্রাণীজাত যে উপকরণগুলো যেগুলো ব্যবহার করি আমরা। অর্থাৎ যেমন স্বাভাবিকভাবে আপনাদের বোঝার মতো করে বলি যে সয়াবিন মিল। তো এই সয়াবিন মিলটা হচ্ছে অবশ্যই উদ্ভিদ থেকে এসছে। আবার সেক্ষেত্রে যদি ফিশ মিল বলি তো এটাও প্রাণী থেকে এসছে। তো এই 2টার হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। প্রোটিনের মানটা বলবো এবং সতর্কতার কথাটা বলবো আমি। তো সতর্কতাগুলো আমি একেবারে শেষে বলবো। আপনাদেরকে একটু হচ্ছে প্রত্যেকটা যে উপকরণগুলো আছে সেগুলোর প্রোটিনের মানটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে আসছি উদ্ভিদ থেকে প্রাপ্ত যে উপকরণগুলো দিয়ে আমরা সচরাচর খাবার বানাই সেগুলোর হচ্ছে প্রোটিনের মানটা নিয়ে বলতে চাই। প্রথম যে বিষয়টা হচ্ছে সয়াবিন বীজ, মানে সয়াবিন থেকে যে বীজটা পাওয়া যায়, এখানে কিন্তু 2টা জিনিস মানে বলার বিষয় আছে। একটা হচ্ছে সয়াবিন বীজ আলাদা, সয়াবিন খৈল আলাদা। তো সয়াবিন বীজে হচ্ছে 35 থেকে প্রায় হচ্ছে 45% মতো প্রোটিন থাকে এই সয়াবিনের বীজে। এরপর আরেকটা আছে, সেটা সয়াবিনের হচ্ছে খৈল। এই সয়াবিনের খৈলে হচ্ছে আপনার 40 থেকে 50% মতো হচ্ছে প্রোটিন থাকে। সরিষার খৈল, এটা খুবই কমন একটা উপকরণ। যে উপকরণটা হচ্ছে সরিষার খোলটা হচ্ছে আমরা কি বলবো, সরিষার খোলটা হতো মানে আমাদের বাংলাদেশে খুব প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এই সরিষার খোলে হচ্ছে 28 থেকে 35% মতো হচ্ছে প্রোটিন থাকে। এই সরিষার খোল খাদ্য উপকরণ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি। সো এই সরিষার খোলের হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। সরিষার খোল খুব ভালো মানের হচ্ছে আপনার কি বলবো, আমাদের দেশে খুব ভালো মতোই ব্যবহার করা হয় আসলে। এরপর হচ্ছে এটা সরিষার খৈল বললাম, আরেকটা হচ্ছে রাই সরিষা, আরেকটা আছে রাই সরিষা। সেই রাই সরিষার খৈলে হচ্ছে আপনার প্রোটিনের পার্সেন্ট আছে 30 থেকে 40% মতো প্রোটিন পাওয়া যায়। তিলের খৈল অনেকে ব্যবহার করে থাকেন। তো এই তিলের খৈলের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো, তিলের খৈলের ক্ষেত্রে হচ্ছে আপনার 25 থেকে 32% মতো হচ্ছে প্রোটিন থাকে। আবার অনেক জায়গাতে, বাংলাদেশে হয়তো ব্যবহারটা বেশ কম, বাট ভারতে বা ইন্ডিয়াতে বেশ এটার পরিমাণটা বেশি, সেটা হচ্ছে তুলা বীজের খৈল। এই তুলা বীজের খৈল থেকেও কিন্তু হচ্ছে আপনার একটা প্রোটিন পাওয়া যায়, খুব মানে ফার্স্ট ক্লাস প্রোটিন, মানে খুব বেশি প্রোটিন পাওয়া যায় সেরকম বলা যাবে না, তো পাওয়া যায় 20 থেকে 30% মতো প্রোটিন কিন্তু এই তুলা বীজের খৈলে থাকে। আরেকটা উপকরণ হচ্ছে পাওয়া যায়, বিভিন্ন দেশে পাওয়া যায়, আসলে বাংলাদেশেও হচ্ছে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, এই চীনাবাদামের যে খৈলটা আছে। তো এই চীনাবাদামের খৈলের হচ্ছে 20 থেকে 25%-এর মতো হচ্ছে প্রোটিন থাকে।
ভুট্টার যে আটার কথা বলছি, অনেকে ভুট্টার আটা অনেক ব্যবহার করে থাকেন। ভুট্টার আটাতে হচ্ছে প্রোটিনের মানটা বেশ কম, খুব মানে ভালো মানের প্রোটিন ভুট্টার আটা পাওয়া যায় না, মাত্র 8 থেকে 10% মতো প্রোটিন ভুট্টার আটায় থাকে। চাউলের অটো গুঁড়া চাউলের যে অটো গুঁড়া সেখানে হচ্ছে আপনার 10 থেকে 12%-এর মতো প্রোটিন থাকে। এটাও তো প্রোটিনের মানটা খুব একটা ভালো না। চাউলের আটার আর একটা হচ্ছে আতপ বলছে, সেটাতে 10 থেকে 14%-এর মতো প্রোটিন থাকে। ধানের যে মিহি গুঁড়া বলা হচ্ছে, ধানের মিহি গুঁড়াতে হচ্ছে 10 থেকে 13%-এর মতো প্রোটিন থাকে। আরেকটা উপকরণ হচ্ছে আমাদের খামারিরা বেশ ব্যবহার করেন, সেটা হচ্ছে DORB, অর্থাৎ ডি ওয়াইল্ড রাইস ব্র্যান্ড বলা ওটাকে। তো এই DORB হচ্ছে আপনার 15 থেকে 18%-এর মতো প্রোটিন থাকে, কিছু প্রোটিন মানটা একটু ভালো আর কি DORBতে। আরেকটা হচ্ছে গমের যে আটা, আমি এতক্ষণ একটু আগে ভুট্টার আটা বললাম, আর এটা হচ্ছে গমের আটা। গমের আটার ক্ষেত্রে হচ্ছে 11 থেকে 15%-এর মতো প্রোটিন থাকে, খুব বেশি পার্সেন্ট প্রোটিন কিন্তু থাকে না এই গমের আটাতে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে গমের যে ভুসি, সেখানেও 12 থেকে 18%-এর মতো হচ্ছে এই গমের ভুসির কিন্তু ভালো ব্যবহার আমাদের খামারিরা করে থাকেন। তো আমি আগে বলেছি যে প্রত্যেকটারই ব্যবহার করার কথা সতর্কতা আছে, আমি শেষের দিকে সতর্কতাগুলো বলবো। গমের আটাতে বললাম 12 থেকে 18% প্রোটিন থাকে। এবার প্রাণীজাত যে উপাদানগুলো আছে, যেগুলো হচ্ছে প্রাণীর মানে থেকে আসে যে উপকরণগুলো, সেটার প্রোটিনের যে মান, সেটা নিয়ে একটু কথা বলি। উদ্ভিদ থেকে প্রাণীর থেকে প্রাপ্ত যে উপকরণগুলো আছে, সেখানে কিন্তু আপনার প্রোটিনের মানটা বেশ বেশি এবং অনেক হাই বলা যেতে পারে। যেমন ফিশ মিলে হচ্ছে 60 থেকে 65%-এর মতো প্রোটিন থাকে। তারপরে হচ্ছে আপনার যে গরুর যে হচ্ছে মানে গরুর যে রক্ত, আসলে সেই রক্তে হচ্ছে 70 থেকে 90%-এর মতো প্রোটিন থাকে। আমি গরুর মিল নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। তো গরুর মিলের ক্ষেত্রে যদি বলি, মানে গরুর যে হচ্ছে মানে রক্তটার কথা বলছি, এই রক্তে কিন্তু মানে হাই প্রোটিন, এবং এটা দিয়ে মানে কারো যদি সম্ভব হয় যে গরুর রক্তটা আমি খাওয়াতে পারছি প্রসেস করে, আমি প্রসেসের সিস্টেমটা অন্য একটা ভিডিওতে বলেছি। তো এই গরুর যে রক্ত, এটা যদি খাওয়াতে পারেন, এতে মাছের বৃদ্ধিটা খুব দ্রুত হয়। তো এই গরুর যে মানে রক্ত, সেখানে 70 থেকে 90%-এর মতো প্রোটিন, বুঝতে পারছেন, অত্যন্ত প্রোটিন থাকার জন্য এটা কিন্তু দ্রুত বৃদ্ধিটা নিয়ে আসে হচ্ছে মাছ বা চিংড়ির। আসলে চিংড়ির যে মিল, অর্থাৎ চিংড়িকে ক্রাশ করা হয়, সেই চিংড়ির চিংড়ির মিল বা চিংড়ির যে খোসাগুলো, সেখানে মোটামুটি একটা প্রোটিন থাকে, 25 থেকে 40%-এর মতো প্রোটিন থাকে। আবার কোনো কোনো জায়গায় হচ্ছে কাঁকড়ার যে গুঁড়া আছে, সেটা তো হচ্ছে আপনার কাঁকড়ার গুঁড়াকেও হচ্ছে আপনার কী করা হয়, এই কাঁকড়ার গুঁড়াকেও হচ্ছে আপনার ব্যবহার করা হয় এই খাবার তৈরির উপকরণ হিসেবে। কাঁকড়ার গুঁড়াতে হচ্ছে আপনার 20 থেকে 40%-এর মতো প্রোটিন থাকে। তো এইগুলো মোটামুটি সহজলভ্য যে উপকরণগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম। এখন যে বিষয়টা বলতে চাই, কিছু সতর্কতা আছে বলতে, এই উদ্ভিদজাত উপাদান এবং প্রাণীজাত উপাদান ব্যবহার করার ক্ষেত্রে আপনি সিলেক্ট করলেন দেখা যাচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে মনে রাখবেন, উদ্ভিদজাত যে উপকরণগুলো আছে, এই উদ্ভিদজাত উপকরণ শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন, অর্থাৎ এই উদ্ভিদটা ছাড়া বাকি যে কোনো উদ্ভিদ, গ্রাস কার্প ছাড়া বাকি যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলো মানে মাছ বা চিংড়ির হজম করার ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়। তো যেহেতু পড়তে হয়, অবশ্যই মানে এই উপকরণগুলো, উদ্ভিদজাত উপকরণ, যেমন সয়াবিন মিলের কথা বলি, এই উপকরণগুলো যখন হজম করতে হলে যে সমস্যাটাকে পড়তে হয়, সেটা হচ্ছে তার দেহে ভালো মতো ওই এনজাইমটা নাই, যে এনজাইমটা দিয়ে হচ্ছে আপনার হজম করা সম্ভব ছিল এতে। তো এই হজম করতে মানে হজম করতে পারে না ওই এনজাইম না থাকার জন্য। সো অবশ্যই মনে রাখবেন যে এই উদ্ভিদজাত উপকরণগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটা মাল্টি এনজাইমের প্রয়োগ আপনারা করবেন। এবং উদ্ভিদজাত যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলোতে হচ্ছে কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন না, বা উদ্ভিদজাত উপকরণগুলো হচ্ছে কমপ্লিট খাবার বলা যাবে না। সো অন্যান্য ধরনের যে মিনারেলগুলো আছে, সেগুলো ব্যবহার করতে হবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য হচ্ছে আসলে কী কী উপকরণ দিয়ে খাবার বানানো, কতটুকু করে মেশাবেন, প্রত্যেকটা নিয়ে কথা বলবো। কিন্তু এটা একটা প্রথম সতর্কতা। আরেকটা যেটা হচ্ছে, সেটা হলো যে এই উদ্ভিদজাত উপাদানগুলো যেহেতু হচ্ছে ইজিলি ডাইজেস্ট করতে পারে না, সো তলদেশে গিয়ে হচ্ছে যেটা হয়, সেটা হলো মানে জমা হয়, ম্যাক্সিমাম যেহেতু খেতে পারে না, আবার খেলেও হচ্ছে সেমি ডাইজেস্টেড অবস্থায় হচ্ছে বের করে ফেলে মল হিসেবে। সো এটা পুকুরের
পানির যে মানটা সেটার কোয়ালিটি কিন্তু নষ্ট করে। আর প্রাণীর যে প্রোটিনের কথা বলছিলাম, তো প্রাণীর প্রোটিনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা আবার বললাম যে খুব দ্রুত হচ্ছে মাছ বা চিংড়ির বৃদ্ধিকে ত্বরান্বিত করে, কিন্তু এটা সমস্যাটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি বা পানির মানটাকে উদ্ভিদজাত উপকরণের চেয়ে খুব আরও দ্রুত হচ্ছে পানির মানটাকে নষ্ট করে। যদি আপনি ঠিক মতো প্রসিড করতে না পারেন, ঠিক মতো যদি হচ্ছে আপনার খাওয়াতে না পারেন, একেবারে যা দিচ্ছেন তা যদি খাওয়াতে না পারেন, তবে ওয়েস্টেজ যদি থাকে সেই ওয়েস্টেজটা হচ্ছে দ্রুত পানির মানকে নষ্ট করে ফেলে। সো আপনাদের আমি চেষ্টা করব প্রত্যেকটা এরপরে যে ভিডিওগুলোতে যেন হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশালে কতটা ওয়েস্টেজ আসলে নষ্ট করা সম্ভব, কী রেশিও থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যার কাছে গেলে তারা উপকৃত হবেন। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।